আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় নতুন শনাক্ত প্রায় ৩,০০০। কাল থেকে ১১ দফা নির্দেশনা কার্যকর। মাস্ক না পরলে জেল, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। বাসে অর্ধেক যাত্রী, বাড়ছে না ভাড়া। জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার, ব্যস্ত ২ মেয়র প্রার্থী। ভোট সুষ্ঠু হবে, সহিংসতায় মারা গেলে দায় নেবে না কমিশন, আবারও বললেন সিইসি। সড়ক নিরাপদে রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। সভা সমাবেশে বিধি নিষেধ দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি। সিনহাকে গুলি করেছিল লিয়াকত, আদালতে বলেছেন ওসি প্রদীপ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ ঠেকাতে কাল থেকে কার্যকর হচ্ছে সরকার ঘোষিত ১১টি নির্দেশনা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, নির্দেশনা বাস্তবায়নে কঠোর থাকবে সরকার। তিনি জানান, মাস্ক না পরলে হতে পারে জেল, জরিমানা। তিনি আরও জানান, দেশে ১৫ থেকে ২০% করোনা রোগী অমিক্রন ধরনে আক্রান্ত। এদিকে দেশে একদিনে করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২%। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২,৯১৬ জন, আর মারা গেছেন ৪ জন। শনাক্ত বিবেচনায় সংক্রমণের হার ১১.৬৮%। দেশে সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৮,১১১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন জানান, ৭ দিনে দেশে করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে। এটা শুধুমাত্র একই ধারায় বৃদ্ধি হচ্ছে তা না, প্রগ্রেসিভলি বৃদ্ধি পাচ্ছে, যেটা আমার জন্য খুবই খুবই সাবধানতার বিষয় এবং অ্যালার্মিং বিষয়। অনেকেই টেস্ট করছেন না, সবাই যদি টেস্ট করতেন তাহলে হয়তো সংখ্যাটা আরো অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেত। এদিকে গণপরিবহনে অর্ধেক যাত্রী ও বাড়ির বাইরে সার্বক্ষণিক মাস্ক পরা সহ ১১টি নির্দেশনা দিয়েছিল সরকার। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখা, মাস্ক পরা বাধ্যতামূলক, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য দেখাতে হবে টিকা সনদ। মহাখালীতে বিসিপিএস প্রাঙ্গণে দেশের বিভিন্ন হাসপাতালকে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি তার। মাস্ক পরতে হবে, যদি না করে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে। এইভাবে বাড়লে পরে এই লোকগুলো একটা পার্সেন্টেজ কিন্তু হাসপাতালে আসবে। আমরা ধরে নেওয়া হয় যে 5%, এবার যদি কমও আসে তারপরেও যদি একটা পার্সেন্টেজ হাসপাতালে আসে তাহলে রোগীর সংখ্যা কত? এখন মৃত্যুর হার কম আছে, তার কারণ হলো যে ভ্যাকসিন নেওয়া হয়েছে, সেবা অনেক উন্নত হয়েছে, হাসপাতালে ভালো ব্যবস্থা আছে। এদিকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। করোনার সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনে মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি। বাসের ভাড়া না বাড়িয়ে যত সিট তত যাত্রী পরিবহন করতে চায় সমিতি। দুপুরে বিআরটিএ চেয়ারম্যানের সাথে বৈঠকের পর এই দাবি জানান সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। তিনি জানান, রাজধানীতে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। সরকারি, বেসরকারি অফিস, স্কুল, কলেজ সব খোলা রেখে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হবে না। তার মতে, বাসের যাত্রীর পাশাপাশি চালক সহকারী সবাই যদি মাস্ক পরে তাহলে করোনার সংক্রমণ ছড়াবে না। পাশাপাশি ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে পরিবহন শ্রমিকদের শতভাগ টিকার আওতায় আনার দাবি জানান মশিউর রহমান রাঙ্গা। এ সময় বিআরটিএ চেয়ারম্যান জানান, বৈঠকে বাস ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত আসেনি। বৈঠকের সিদ্ধান্ত মন্ত্রী পরিষদে পাঠানো হবে, সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ভাড়া বৃদ্ধি করেছিলাম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে। তো এই ক্ষেত্রে এই সময়ে ভাড়া বৃদ্ধিটা আমরা যৌক্তিক মনে করছি না, এবং ক্যাবিনেটের নির্দেশনার প্রেক্ষিতে যেহেতু ভাড়া বৃদ্ধি করা যাবে না, আমাদের বিদ্যমান ভাড়ায় গণপরিবহন চলবে। ভাড়া বৃদ্ধি করতে আমরা চাই না, আমরা জনগণের বারংবার রোষানলে পড়তে চাই না, বা আমাদের যারা যাত্রী তারা যেন আমাদের উপরে বিরাগ বা অন্য কোনো কারণে আমাদের অসন্তুষ্ট না হন। আমাদের অনুরোধটা হচ্ছে সরকারের কাছে যে আমরা সব যাত্রী নিয়ে চলাচল করতে চাই। মাস্ক, স্যানিটেশন এবং ভ্যাকসিনেশন
সবগুলোই আমরা সঠিকভাবে যাতে আমাদের স্টাফরা দিতে পারে। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যস্ততা। অব্যাহত আছে প্রার্থীদের পাল্টাপাল্টে অভিযোগ। নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বলেছেন, তাকে জেতাতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। অন্যদিকে হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, তার কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখাতে বাসাবাড়িতে অপ্রয়োজনীয় তল্লাশি অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যস্ততা। নগরীর প্রত্যেকটি অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বুধবার সকালে নারায়ণগঞ্জের 15 নম্বর ওয়ার্ডের নিমতলা এলাকা থেকে দিনের গণসংযোগ শুরু করেন নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় প্রতিটি এলাকায় নারী পুরুষ নির্বিশেষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। 16 তারিখের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন আইভি। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী, কারণ সারা নারায়ণগঞ্জের মানুষের সাথে, এই সিটিবাসীর সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, প্রত্যেকের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক। সুতরাং এই শহরের মা বোনেরা ভাইয়েরা শান্তির পক্ষে ভোট দিবে, শহর উন্নয়নের পক্ষে ভোট দিবে এবং আমাকেই তারা ভোট দিবে এবং আমি 16 তারিখে ইনশাল্লাহ জয়যুক্ত হব। এদিকে উৎসাহ আর উদ্দীপনার কমতি নেই হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায়। নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভোটারদের কাছে ভোট চাইছেন এই প্রার্থী। এ সময় তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে কিছু সম্মানিত মেহমান আসেন, তারা এসে নারায়ণগঞ্জে এমন কিছু কথা বলেন যেটা নারায়ণগঞ্জের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন বলে গেছেন তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না, আর একজন বলেছেন হুমকি দেখেছো তো ফাঁদ দেখা নাই, কিন্তু আমরা এখন ফাঁদ দেখা শুরু করেছি। কিভাবে যে আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে অনেকে গ্রেপ্তার করছে এবং বাড়ি বাড়ি তল্লাশি করছে। চাষাড়া এলাকার খানপুর জেনারেল হাসপাতালের সামনে এক পথসভার মধ্য দিয়ে বুধবারের গণসংযোগ শুরু করেন তৈমুর আলম খন্দকার। এই সেই ঐতিহাসিক শীতলক্ষা যার কোল ঘেঁষে গড়ে উঠেছে দেশের অন্যতম প্রাচীন নগরী নারায়ণগঞ্জ। ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে এই নগরীর গুরুত্ব রয়েছে পুরো দেশের মানুষের কাছে। এই কারণেই এখানকার নির্বাচন মানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই 16 তারিখের নির্বাচনে কে হচ্ছেন এখানকার নতুন মেয়র, সেই অপেক্ষায় পুরো দেশের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা আবারও বলেছেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় কেউ মারা গেলে তার দায় কমিশন নেবে না। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে সিইসি আশা প্রকাশ করেন, ইভিএমে সিটি কর্পোরেশনের এই নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। নারায়ণগঞ্জ থেকে ফিরে সৈকত সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন পলাশ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার 2 দফা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন তিনি। জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। আমরা তো নির্বাচনের শিডিউল দেওয়ার পর থেকেই যে কোনো জায়গায় আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকে যে কি হয় না আছে, সেখানে কিন্তু এখানকার এই সিটির পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক। নজরে নেই, আমার নজরে মোটেই নেই যে কালো টাকা সরাসরি হচ্ছে। এটা আছে, আমার কানেও আসছে যে এর অভিযোগ আছে, কিন্তু এই কালো টাকার সরাসরি হচ্ছে এমন কোনো তথ্য আমার কাছে নেই। আর তাদের কোনো প্রার্থীর ব্যাপারে কোনো রকমের পক্ষপাতিত্ব এই প্রশাসনে নেই। এই নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা, ভোট পরবর্তী গণনার সময় আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন সিইসি। নির্বাচনের পরে ফলাফল ঘোষণার পরে যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন তারা খুবই সতর্ক অবস্থানে থাকবে, যেহেতু শহর
এর আগে সকালে নারায়ণগঞ্জ মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসারদের যথাযথ দায়িত্ব পালনেরও নির্দেশ দেন সিইসি। আবারও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার দায় কমিশনের নয়। একটা কেন্দ্রের নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, কখন সে নির্বাচন কেন্দ্র বন্ধ করতে হবে অথবা করতে হবে না, এসব দায়িত্ব আপনাদের। লোক মারা গেছে সেটা কিভাবে, আমি আপনাদের মাধ্যমে কিন্তু বারবার বলেছি, কিভাবে নির্বাচন কমিশনের পাশে দায়বদ্ধতা আসে, কোনোভাবেই আমি দেখি না, হিসাব আমার মেলে না। সাংসদ শামীম ওসমান সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘন করলেও তা শাস্তিযোগ্য অপরাধ নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আচরণবিধি লঙ্ঘন করতে পরে কিন্তু একবারে তাকে নোটিশ করে বা শাস্তির আওতায় নিতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেন নেই। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী একটি স্থায়ী আইন করার প্রস্তাবনা দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি সংলাপের অংশ হিসেবে সন্ধ্যায় এনপিপির সাথে বৈঠক হয়। বৈঠকে রাষ্ট্রপতির কাছে 5 দফা প্রস্তাবনা দিয়েছে দলটি। বঙ্গভবন থেকে বের হয়ে এনপিপি চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে তাদের দলের প্রস্তাবনা তুলে ধরেছেন। তিনি বলেন, অনির্বাচিত কাউকে দিয়ে না করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নিবন্ধিত দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনেরও 3 মাসের জন্য আমরা রেখেছি। স্বাধীনতার 50 বছরও এখনো একটা নির্বাচন কমিশন আইন হয় নাই। 118 ধারার 1-এ যাতে একটা নির্বাচন আইন প্রণয়ন করা হয়, এটা আমাদের হচ্ছে মাননীয় প্রেসিডেন্টও বলছেন। আমি আংশিক দায়ী, কারণ আমিও ক্ষমতায় ছিলাম। ভারতে যে নির্বাচন কমিশন আছে তারা যেভাবে নির্বাচন ফেয়ার অ্যান্ড ফ্রি করতে পারছে, 100% ফেয়ার অ্যান্ড ফ্রি কেউ না হোক, 90% ফেয়ার অ্যান্ড ফ্রি হলে আমরা সেটা ধরে নেব যে ফেয়ার অ্যান্ড ফ্রি, সেটা যাতে হয় সেই ব্যবস্থা আপনি করবেন। রাজধানী সহ সারা দেশের সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার পাশাপাশি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত নিবিড় সড়ক যোগাযোগ গড়ে তোলা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সড়ক আন্দোলনের অন্যতম দাবি ঢাকা এয়ারপোর্ট রোডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পথচারী আন্ডারপাস বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সিলেট শহর বাইপাস গ্যারিসন 4 লেন সড়ক, কক্সবাজারের বালুখালী থেকে বান্দরবনের ঘুমধুম সীমান্ত পর্যন্ত সংযোগ সড়ক এবং রাঙ্গামাটির নানিয়ারচরে চেঙ্গি নদীর উপর 500 মিটার দীর্ঘ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে শেখ হাসিনা সারা দেশে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক যোগাযোগ গড়তে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। রাজধানী ঢাকা সহ সারা দেশে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানী ঢাকার যানজট নিরসন ইতিমধ্যে মেট্রো রেল প্রকল্প, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের আওতায় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, কমিউটার রেলওয়ে, ভূগর্ভস্থ টানেল, ঢাকা শহরের চারিদিকে রিং রোড, সার্কুলার রেল লাইন এবং ওয়াটারওয়ে নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীবাসী নিরাপদে ও দ্রুত সময়ে যাতায়াত করতে পারবে। সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সচেতনতার পাশাপাশি চালকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। যখন একটা দুর্ঘটনা ঘটে, আমার এটা অনুরোধ থাকবে সকলের কাছে যে সেই দুর্ঘটনা কেন ঘটলো, কি কারণে ঘটলো এবং কার দোষে ঘটলো, সেটা বিবেচ্য বিষয়, সেটা খুঁজে দেখা দরকার। সেখানে আমি পথচারীদের উদ্দেশ্যে এটুকু বলবো যে ট্রাফিক রুলস সম্পর্কে সবার জ্ঞান থাকা দরকার এবং সেটা মেনে চলা দরকার। ছাত্রছাত্রীদের আমি বলবো যে রাস্তায় চলাচল করার সময় অবশ্যই ট্রাফিক রুলস মানতে হবে। তাছাড়া আমাদের যানবাহনগুলি, বিশেষ করে ভারী যান, বাস, ট্রাক, সেগুলিও যান্ত্রিক কোনো ত্রুটি আছে কিনা সেটাও সবসময় পরীক্ষা করতে হবে। এই বিষয়টা সবাই নজরে রাখবেন। আরেকটি কথা আমি আবারও বলবো যে কেউ আইন হাতে তুলে নেবেন না। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা কেউ আর থামিয়ে দিতে পারবে না বলেও জানান সরকার প্রধান। সুন্দর হোক সকলে জীবন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি নেতারা বলেছেন সরকার চাইলে নির্বাহী আদেশ সংশোধন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। আইন নয়, সরকারি খালেদা জিয়ার মুক্তিতে বাধা। অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। তারা বলেন, অমিক্রনের নাম দিয়ে সরকার সভা সমাবেশ বন্ধ করতে চাইছে। অমিক্রনের নাম দিয়ে সমাবেশ বন্ধ করে সরকারের পতন ঠেকানো যাবে না। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা। সিলেট নগরীর উপকণ্ঠে টুকের বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ করে জেলা বিএনপি। এতে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান বলেই সরকার তাকে মিথ্যা মামলায় বন্দী করে রেখেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান তারা, নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। উনি মানুষের ভাষা বোঝেন, উনি মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়ে চলতে চান, ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান। তাই তার কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে জেলখানায় স্লো পয়জনিং করে আজকে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। এই সিলেট অশোক শাসনের পূর্ণ করি আমি আপনাদের সিলেটবাসীকে আহ্বান জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আগামী দিনে সকল সংগঠন এবং সহযোগী সংগঠন একযোগে ঐক্যবদ্ধভাবে আপনারা আন্দোলনে মাঠে। একই দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে জেলা বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। সরকারের পতন ঘটিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। অনুরোধ জানিয়েছিলাম, আকুতি জানিয়েছিলাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি দিন। আজকে এই সভা থেকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা চাই না। এই সরকারের পতনের মধ্যে দিয়ে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। চাঁদপুর শহরের নতুন বাজারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ করে জেলা বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এখন দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। আমাদের যে দাবিটি যে সেই যে এক্সিকিউটিভ অর্ডার, নির্বাহী অর্ডারটি সংশোধন করে শর্তযুক্ত থেকে সেটাকে সংশোধন করে শর্তমুক্ত করা হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন। এটা এমন কোনো আইনের বিষয় নয়। সরকার আইনের কথা বলে এটা কিন্তু জনগণকে বিভ্রান্ত করছে। চট্টগ্রামের কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠে সমাবেশ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। সরকার অপকর্ম ঢাকতে জনগণের টাকায় বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। সরকার পতনের দিন ঘনিয়ে এসেছে। হ্যাঁ, অমিক্রনের নাম দিয়ে নাইলে আর 15-20 দিন পেছাতে পারবেন, নাইলে 1 মাস পেছাতে পারবেন। পতন কিন্তু হতে হবে। এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলা ফুটবল মাঠে সমাবেশ করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। হাসিনার পতন ছাড়া বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না। তার পতন ছাড়া খালেদা জিয়া মুক্তি পাবেন না। রাজশাহীর পুঠিয়া শিবপুরহাট স্কুল মাঠে সমাবেশ করে জেলা বিএনপি। এতে নেতারা অভিযোগ করেন, বেগম জিয়ার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এবং প্রতিহিংসার কারণে তাকে বন্দী করে রাখা হয়েছে। সরকারের পতন ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেন নেতারা। আপনার পুলিশ বাধা দিয়ে বিএনপির সমাবেশকে বাধা করতে পারে না। বিএনপির সমাবেশকে ভণ্ডুল করতে পারে না। নিজের জীবন আমরা রাজপথে দিয়ে আমরা শাহাদাত বরণ করে আমরা দেশটা থেকে আমরা মুক্ত করে বিদেশে চিকিৎসায় পাঠাবো ইনশাআল্লাহ। ওরা আবার একটা নির্বাচন করতে চায়,
যে নির্বাচন ভোটাররা যায় না, যে নির্বাচন ভোট কেন্দ্রে শুধু গরু ছাগল বিচারণ করে সেই নির্বাচন করতে চায়। সেই জন্য তারা এখন মিথ্যা মামলায় সাজা দেওয়া শুরু করেছে, কারো 5 বছর, কারো 10 বছর। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার কথা জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। যারা সমাবেশে নিজেরাই মারামারি করে ধাক্কাধাক্কিতে মঞ্চ ভেঙে পড়ে যায়, তাদের পক্ষে দেশ চালানো সম্ভব নয় বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এই রাজনৈতিক দল নিজেদের একটি সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না, যেই রাজনৈতিক দল সমাবেশ করতে গিয়ে মারামারি করে, যেই রাজনৈতিক দল সমাবেশ করতে গিয়ে তাদের আতঙ্কে জনগণ দোকানপাট বন্ধ করে দেয়, সেই দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মানুষ, এই দেশের মানুষ দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে। যারা সমাবেশ করতে গিয়ে নিজেদের ঠেলাঠেলির কারণে মঞ্চ ভেঙে পড়ে, তাদের পক্ষে কি দেশ চালানো সম্ভব? তাদের পক্ষে কখনো দেশ চালানো সম্ভবপর নয়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় 31 জানুয়ারি। মামলার যুক্তি তর্ক শেষে এদিন ধার্য করেছেন আদালত। বাদী ও রাষ্ট্রপক্ষের দাবি, তারা আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছেন তারা। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাষ্ট্রপক্ষ যথাযথ যুক্তিতর্ক উপস্থাপনে সক্ষম হয়নি। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে রিপোর্ট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার যুক্তিতর্কের শেষ দিনে আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ওসি প্রদীপের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি শেষে মামলার বিচারক কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল চাঞ্চল্যকর মামলাটির রায়ের দিন ঠিক করেন 31 জানুয়ারি। 6 মাস ধরে সাক্ষ্য গ্রহণ ও জেরাসহ যুক্তিতর্ক উপস্থাপনকালে বাদী ও রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেননি দাবি আসামি পক্ষের আইনজীবীর। এই যে কতগুলো শব্দ বলে, একটা পূর্ব পরিকল্পনা ছিল, পূর্ব পরিকল্পনার সাথে একটা চক্রান্ত হয়েছে হত্যার জন্যে, এবং তারই অনুঘটক হিসেবে হত্যাটা হয়েছে। আমরা আদালতকে তুলে ধরে বলার চেষ্টা করেছি, রাষ্ট্রপক্ষ তো তার সম্পূর্ণরূপে প্রমাণে ব্যর্থ হয়েছে। এভিডেন্স যা আছে তারই আলোকে আমরা ন্যায় বিচারটা প্রত্যাশা করি। অপরদিকে রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের দাবি, আসামিদের বিরুদ্ধে তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। সর্বোচ্চ শাস্তির আশা তাঁদের। আমরা আশা করছি ন্যায় বিচার এবং সর্বোচ্চ সাজা আইনানুগভাবে। সন্দেহের ঊর্ধ্বে উঠে আমরা প্রসিকিউশন সাইড থেকে মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আইনি পোশাকে আর যেন এমন নৃশংস কোনো হত্যাকাণ্ড না হয়, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে, সে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি হুজুর আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। 2020 সালের 31 জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গভীর বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ ও সাবমেরিন অপারেশনের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সামরিক মহড়া এক্সারসাইজ সেফগার্ড 2021। এতে অংশ নেয় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট ও হেলিকপ্টার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত, ছবি তুলেছেন এনামুল হাবিব রুবেল। দেশের জলসীমায় ঢুকে পড়েছে শত্রুপক্ষের দল। অতর্কিত হামলা চালায় লাল সবুজের জলসীমায়। হামলার পাল্টা জবাব দেয় নৌবাহিনীর বীর সেনারা। একের পর এক জবাব দিতে থাকে। সাবমেরিন বিধ্বংসী টর্পেডো সফল মিসাইল আক্রমণের মাধ্যমে পরাস্ত করে শত্রুপক্ষকে। বাংলাদেশ নৌবাহিনীর টানা 15 দিনের মহড়া শেষ হয় কাল্পনিক এই যুদ্ধ জয়ের মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহড়া দেখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও নৌ প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। মহড়া শেষে বাংলাদেশ নৌবাহিনীকে বঙ্গবন্ধুর স্বপ্নের সর্বাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির কথা জানান তারা।
অতি আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট বা যুদ্ধের যন্ত্রপাতি প্রতিরক্ষার যন্ত্রপাতি আমরা ক্রয় করছি সেইগুলোর সক্ষমতা পরখ করার জন্য এবং যারা নাবিকেরা যারা এই কাজে নিযুক্ত তাদের সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যে মাঝে মাঝে এই ধরনের মহড়া করা হয়। দৃঢ়কণ্ঠে বলতে যে আমাদের যে সক্ষমতা অর্জন আমরা করেছি বর্তমান সরকারের সময় তাতে যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম। টানা 15 দিনের মহড়ায় অংশ নেয় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মিসাইল বোট সহ উল্লেখ সংখ্যক যুদ্ধজাহাজ। গভীর সমুদ্রে নৌবাহিনীর এই মহড়া শুধু অনুশীলনেই সীমাবদ্ধ থাকেনি, এর মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেয়া গেল সমুদ্র সীমা রক্ষায় এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এই বাহিনী কতটা সক্ষম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বঙ্গোপসাগর, বাংলাদেশ। সরকারি সব নিয়োগ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন করা হচ্ছে, জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর প্রধানরা অংশ নেন। 2 ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের ভুল তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সঠিক তথ্য দিয়ে জবাব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বিদেশের মাটিতে দেশবিরোধী অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। রাষ্ট্রীয় বিরোধী যে সমস্ত কাজ তারা যারা বিদেশে বসে করছে তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সেই জন্য আমরা পরামর্শ দিয়েছি যে তাদের তালিকা প্রস্তুত করা হোক। মাদক প্রতিরোধে ইউনিয়ন ও ওয়ার্ডে জনপ্রতিনিধিদের নেতৃত্বে কমিটি গঠন এবং মাদক কারবারিদের জামিন অপব্যবহার দূর করতে আইনের ত্রুটি নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ডোপ টেস্টের জন্য একটা আইন, খুব দ্রুতই একটা আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টে উপস্থাপন করবে, মন্ত্রিসভায় উপস্থাপন করবে। প্রথম যে সব ক্ষেত্রে ডোপ টেস্ট হবে, সমস্ত চাকরিতে নিয়োগ, যত সরকারি চাকরি, সেটা একজন পিয়ন হোক, সেজন অফিসার হোক, কর্মকর্তা হোক, মানে যে কোনো সরকারি চাকরিতে। শুধু তাই নয়, আমরা কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে ভর্তির ক্ষেত্রেও প্রত্যেকটা ছাত্রের ডোপ টেস্ট বাধ্যতামূলক। বাংলাদেশে অবস্থানকারী ভিসা উত্তীর্ণ বিদেশিদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ফেসবুকে বন্ধুত্ব করে উপহার পাঠানোর নাম করে বিভিন্ন লোকজনের থেকে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। আফ্রিকার 7 নাগরিক সহ প্রতারক চক্রের 9 জনকে আটক করেছে র্যাব। আফ্রিকার বিভিন্ন দেশের এই নাগরিকরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে এয়ারপোর্ট থেকে বের হয়ে পাসপোর্ট ছিঁড়ে ফেলে, আবার অনেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবৈধভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় উচ্চ মূল্যে বাসা ভাড়া নিয়ে থাকে। এরপর বাংলাদেশের একটি চক্রের সাথে মিলে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে প্রতারণা শুরু করে। বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে আর বিদেশ থেকে দামি উপহার পাঠায়। এরপর এয়ারপোর্ট থেকে সেই ব্যক্তি উপহার নিতে গেলে শুরু হয় বিপত্তি। এয়ারপোর্ট থেকে ফোন দিছে যে আপনার একটা পার্সেল আসছে, এটা নিয়ে যান। এটা নিতে হলে আপনার 55,000 টাকা দিতে হবে, কাস্টম চার্জ বা অন্য। আপনার এটাতে তো বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, অ্যান্টি মানি লন্ডারিং সার্টিফিকেট নেওয়ার জন্য 3,20,000 টাকা লাগবে। তা আমি ধার করে 3,20,000 টাকা দিয়েছি। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে ব্যবসায়ী, চাকরিজীবী, উচ্চবিত্তদের তালিকা তৈরি করে বাংলাদেশের নাহিদ এবং সোনিয়া এই চক্রটিকে সহায়তা করত। বাংলাদেশি এখানে যারা তাদের সহযোগিতা করছে অন্যায়ভাবে, তারাও কিন্তু দুষ্কর্মের সহযোগীভাবে সমান অপরাধী। তাদের বিরুদ্ধেও আমরা 2 জনকে গ্রেপ্তার করছি। বাকিদের নাম আমরা বলছি না, বাকি বেশ কিছু নাম আমরা পেয়েছি। তাদেরকেও এই মামলায় এজাহার নামে আসামি করা হবে এবং তাদেরকেও গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লোভে পড়ে কিংবা যাচাই বাছাই না করে কাউকে টাকা পাঠানোর ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করে র্যাব। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এবার আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট।
ময়মনসিংহে 22 ও 24 জানুয়ারির সমাবেশ সফল করতে ময়মনসিংহে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ডাক্তার মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু। যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে উত্তর জেলা বিএনপির সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারওয়ার, সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার আকন্দ। নরসিংদীতে সেরা রেসিপি নরসিংদী তাজ 2022 রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শাম্মিস কিচেনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী মাধবদীর পৌর এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সেরা রেসিপি অনুষ্ঠিত হয়। শাম্মিস কিচেনের সিইও ফারজানা তাবাসসুম শাম্মীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউটিউবার ও মাই টিভির পরিচালক তৌহিদ আফ্রিদি। মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্পোরেট এক্সিকিউটিভ শেফ মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ, সুনিপুণ কুকিং একাডেমির সিইও তানিয়া শারমিন, আন্তর্জাতিক রন্ধন সম্পর্কীয় ইনস্টিটিউট এক্সিকিউটিভ শেফ রাজু ইভান গোমেজ, রন্ধনশিল্পী রুমানা রহমান, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পুষ্টিবিদ তাসনিম আশিক, পানকৌড়ি কিচেনের স্বত্বাধিকারী ও ফুড ইনস্ট্রাক্টর পারভিন আক্তার পান্না, আইসিআই ইন্টারন্যাশনাল রন্ধন সম্পর্কীয় ইনস্টিটিউটের রন্ধন বিশেষজ্ঞ হাসিনা আনসার ও ইওএন গ্রুপের এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আনোয়ার। পরে সেরা 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিড়ি শিল্প বন্ধে বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। এতে যোগ দেয় খুলনার বিড়ি শ্রমিকরাও। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি শিল্পের সাথে নিম্ন আয়ের মানুষেরা জড়িত, তাই এই শিল্প রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। ফেনী শহরে উদ্বোধন করা হলো ইলেকট্রো মার্ট লিমিটেডের সেলস ও ডিসপ্লে সেন্টার। বুধবার ইলেকট্রো মার্টের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম, সেলস অ্যান্ড মার্কেটিং এর মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরী এবং রিটেল ডিভিশনের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মোহাম্মদ জুলহাক হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। ফেনীর সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে ফেনীবাসীর জন্য রয়েছে কনকা গ্রি হাইকো ব্র্যান্ডের প্রতিটি পণ্যে মাসব্যাপী 15% পর্যন্ত ছাড়। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় নতুন শনাক্ত প্রায় 3000। কাল থেকে 11 দফা নির্দেশনা কার্যকর। মাস্ক না পরলে জেল, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। বাসে অর্ধেক যাত্রী, বাড়ছে না ভাড়া। জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার। ব্যস্ত 2 মেয়র প্রার্থী। ভোট সুষ্ঠু হবে, সহিংসতায় মারা গেলে দায় নেবে না কমিশন, আবারও বললেন সিইসি। সড়ক নিরাপদ রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। সভা সমাবেশে বিধি নিষেধ দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় 31 জানুয়ারি। সিনহাকে গুলি করেছিল লিয়াকত, আদালতে বলেছেন ওসি প্রদীপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।